লেখিকা মৌমিতা হাজরার টার্নিং পয়েন্ট। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো গল্পটি একটা কমেন্ট করে জানাবেন। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন, টার্নিং পয়েন্ট। আরও বেশ কয়েকবার ফোন করলো মোনামি, কিন্তু ফোন রিসিভ করলো না মানবদা। দাদার কথাগুলো এখনও বিশ্বাস করতে পারছে না মোনামি। তার মানে মানবদা ওকে এতদিন ধরে ঠকিয়েছে। দুদিন হলো একটু মনোমালিন্য হয়েছিল মোনামি আর মানবের। মানব ফোন না করায় মোনামি ভেবেছিল সে নিজে থেকেই ফোন করে সব মিটমাট করে নেবে, কিন্তু বিকেলে দাদা এসে বলল মানবের বিয়ের ঠিক হয়ে গেছে ওর পরিচিত এক মেয়ের সাথে, বলা ভালো ওর প্রেমিকার সাথে। দাদা বৌদিকে বলছিল মেয়েটির সাথে মানবের নাকি 5 বছরের সম্পর্ক। তাহলে 5 মাস ধরে মোনামির সাথে মানবের যে কানেকশন শুরু হয়েছিল সেটা কি ছিল? সেটা কি শুধু মানবের কাছে টাইম পাস ছিল? কিন্তু মোনামি তো মানবকে সত্যি ভীষণ ভালোবেসেছিল। এই ভর সন্ধেবেলা লাইট অফ করে শুয়ে আছিস কেন? মাথা ব্যথা নাকি? না, আমি ঠিক আছি, তুই যা এখান থেকে। দাদা, কি হয়েছে আমাকে বল না মন, কেমন যেন লাগছে তোকে। বললাম তো কিছু হয়নি, তুই যা। পড়াশোনার একটু চাপ চলছে, তাই একটু ক্লান্ত, একটু বিশ্রাম নিলে আবার ঠিক হয়ে যাব। আচ্ছা বেশ, তবে কিছু হলে আমাকে বলবি, কিচ্ছু লুকাবি না আমার থেকে, আমি তোর দাদা। মোনামি ঠোঁটের কোণায় চেষ্টা করে যতটা হাসি আনা যায় নিয়ে এলো, তবে দাদাকে কিছু বলা যাবে না। মানবের সাথে সম্পর্ক ওর খারাপ হয়ে যাবে। তাছাড়া দাদা পুরোটা শুনলে মানবকেও ছাড়বে না। দাদা যে তাকে ভীষণ ভালোবাসে, যদি জানতে পারে ওরই বন্ধু ওর বোনের অনুভূতি নিয়ে খেলা করেছে, তাহলে দাদা কখনো মানবদাকে ক্ষমা করবে না। এইভাবে মোনামি সব লুকিয়ে পার করলো 1 সপ্তাহ। শঙ্করদা, একটু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলুন ম্যাডাম, ফাইলগুলো আমি সব রেডি করে দিয়েছি, আপনি দেখে সই করে দেবেন। আচ্ছা বেশ, তবে আপনার সাথে একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন না ম্যাডাম। শুনলাম আপনার মেয়ে মোনামি খুব ভালো রেজাল্ট করেছে। মেয়েটা বরাবরই খুব মেধাবী, ওর তো প্রথম থেকে স্বপ্ন ছিল উকিল হবে। ও মন দিয়ে পড়াশোনা করুক, আমার শুভেচ্ছা জানাবেন ওকে। আচ্ছা ম্যাডাম, নিশ্চয়ই জানাবো। আরেকটা কথা ছিল, 5 বছর ধরে অনিমেষের বই খাতা সব আগলে রেখেছি, তবে কোনোদিন স্পর্শ করিনি। হয়তো সে অধিকার আমার নেই। ছেলেটার তো আর পড়াশোনা হলো না, তাই ওর খাতাগুলো যদি মোনামিকে দিই, আপনি কিছু মনে করবেন? না না, এতে মনে করার কি আছে। আমি খাতাগুলো ছুঁয়ে দেখিনি ঠিকই, তবে আমি জানি ওই খাতাগুলোতে কিছুই লেখা নেই। মোনামির কাজে লেগে যাবে। ছেলেটা তো একটা মেয়ের জন্য নিজের জীবন বরবাদ করে দিল। আচ্ছা ম্যাডাম, আপনি খাতাগুলো আমাকে দেবেন, আমি মোনামিকে দেব। আমি লাঞ্চ টাইমে বাড়ি যাব, তখন খাতাগুলো নিয়ে আসব। এতদিন ধরে মোনামি সব লুকিয়ে রেখে ভেতরে ভেতরে যেন ক্ষয়ে গেছে, আর কোনো পথ খোলা নেই তার কাছে। অপমান আর অবহেলাতে তার মন ভেঙে চুরমার হয়ে গেছে। বাবার পুরনো কিছু ঘুমের ওষুধ লুকিয়ে সে নিজের কাছে রেখেছে। এখন তো মানবদা মোনামির ফোন নাম্বার এমনকি সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে রেখেছে। মোনামি শুধু একবার দেখা করে জানতে চায় কেন সে মোনামির সাথে এমন করলো। 5 বছর ধরে একটা সম্পর্কে থাকার পরেও কেন সে মোনামির সাথে আবার সম্পর্কে জড়িয়েছিল। সবটুকুই তার কাছে খেলা ছিল। বাবার গলার আওয়াজ পেয়ে চোখের জল মুছে ফেলল মোনামি। এই দেখ মন, তোর জন্য কি এনেছি। তোর তো এবার ক্লাস শুরু হবে, কিছু নতুন খাতা আর কিছু পুরনো খাতা তোর জন্য এনেছি। পুরনো খাতা মানে? অনন্যা আন্টি দিয়েছে রে, উনি বললেন তোকে এই খাতাগুলো দিতে। অনিমেষের খাতা এগুলো, ছেলেটা বোধহয় ব্যবহারও করেনি। আচ্ছা বাবা, অনিমেষদা সুইসাইড করলো কেন? সে অনেক ব্যাপার রে, পরে বলবো, আজ অনেক ক্লান্ত আমি। বাবা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ রে মা, আমি ভালো আছি, আমাকে যে ভালো থাকতে হবে।
উকিলের বাবা হতে যাচ্ছি, আমাকে যে অনেক বাঁচতে হবে। মোনামি জড়িয়ে ধরল তার বাবাকে। মেয়ের এমন আচরণ দেখে একটু অবাক হলেন শঙ্করবাবু। তিনি মোনামিকে ধরে বললেন, কিছু হয়েছে মা? মোনামি ঘাড় নেড়ে জানান দিল, কিছু হয়নি। রাত্রি 1টা। ঘুমের ওষুধগুলো হাতে নিয়ে বসে আছে মোনামি নিজের রুমে। আজ থেকে ঠিক 4 মাস আগে মোনামি যখন মানবের কাঁধে মাথা রেখে বলেছিল, মানবদা, আমাদের সম্পর্কটা যদি দাদা মেনে না নেয় তখন আমরা কি করব? মানব মোনামির মাথায় হাত বুলিয়ে বলেছিল, ঠিক মেনে নেবে, আমি ঠিক মানিয়ে নেব। মোনামি মনে মনে ভাবছে কি নিখুঁত ছিল সেই অভিনয়, আর সে বোকার মতো ভেবেছিল মানব তাকে ভালোবাসে। গত কয়েকদিন ধরে তার চোখে একটুও ঘুম নেই। মানবদা এখন কি করছে? নিশ্চিন্তে ঘুমোচ্ছে নাকি প্রেয়সীর সাথে কথা বলছে? এই 5 মাসে একটুও মোনামি বুঝতে পারেনি মানবের জীবনে কেউ আগে থেকেই আছে বলে। রাগে হাতে রাখা ঘুমের ওষুধগুলো খেতে যাবে এমন সময় হঠাৎ জানালা দিয়ে দমকা বাতাস ঘরে এসে টেবিলে রাখা খাতার পাতা ওলট পালট করে দিল। মোনামি বিরক্ত হয়ে ওষুধগুলো নামিয়ে খাতাগুলো ঠিক করে রাখতে গিয়ে দেখল অনিমেষদার একটা খাতা খোলা অবস্থায় ঠিক মাঝের পাতাতে। সেখানে লেখা আছে, এই লেখাগুলো তার জন্য যার কাছে মনে হচ্ছে জীবনের সব রাস্তা বন্ধ, যে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে, অনেক রাত নির্ঘুম কাটছে যার। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে মোনামির। অনিমেষদার খাতায় এইসব কি লেখা? এ যেন মোনামিকে নিয়ে লেখা হয়েছে। তার অবস্থা যে এখন এই রকমই। পরের পাতা উল্টানোর মতো সাহস পেল না। কেমন যেন একটা ভয় ভয় লাগছে তার। খাতা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল মোনামি। সকালে অনিচ্ছা সত্ত্বেও মোনামিকে বাজারে যেতে হলো ওর বাবার সাথে। আগে ছুটির দিনগুলোতে নিজেই বায়না করত বাবার সাথে বাজার যাওয়ার। সকালের সতেজ হরেক রকম সবজি ফল কিনতে বেশ ভালোই লাগতো তার। বাবার কাছে শেখা উপর থেকে সতেজ লাগলে সে জিনিস যে ভিতরেও ভালো হবে তা কিন্তু নয়। মানুষও তো তাই, বাইরে থেকে চকচক করলে কি সব সোনা হয়? মন ভালো না থাকলে রঙিন চারপাশও কেমন ফ্যাকাশে লাগে। বাজারের এত হট্টগোলও মোনামির কানে ঢুকছে না। সে যেন অন্য কোনো এক জগতে আছে এখন। দুনিয়ার এই রঙ্গ তামাশা থেকে অনেক দূরে। মোনামির বাবা শঙ্করবাবু মোনামির কাঁধে হাত রাখতেই মোনামি চমকে উঠল। কতবার ডাকলাম তোকে জানিস? আসলে বাবা, আমি শুনতে পাইনি। না না, আমার মনে হচ্ছে তোর শরীরটা খারাপ, কেমন যেন লাগছে তোকে। আমি একদম ঠিক আছি, তুমি এত চিন্তা করো না তো। চলো, এবার অনেক বেলা হলো, মা এবার বকবে। রান্নার দেরি হলে জানো তো। হ্যাঁ মা, ঠিক বলেছিস, দাঁড়া একটু, আমি এক্ষুনি আসছি। মোনামির কিছু বলার আগেই বাজারের থলেটা মোনামিকে ধরিয়ে শঙ্করবাবু মিষ্টির দোকানে গেলেন। কিছুক্ষণের মধ্যেই এসে বললেন, আহা, থলেটা খুব ভারী তাই না রে? দে এবার আমাকে থলেটা, তুই এই প্যাকেটটা নে। কি আছে বাবা এতে? তোর প্রিয় ছানার পায়েস। মোনামি অবাক হয়ে বাবার দিকে তাকিয়েছিল। এই মানুষটা কত বোঝে তাকে। কিছুক্ষণের জন্য সব বিস্বাদ ভুলে একটা ভালো লাগার পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল সে। কাকু, কেমন আছেন? আরে মানব যে, তুমিও বাজার করতে এসেছো? তা ভালো। তোমার বন্ধু তো আবার এইসব পারে না। তা কেমন আছো বলো? আমি ভালো আছি। শুনেছেন তো আমার বিয়ে? হ্যাঁ বাবা, শুনেছি, খুব ভালো। আমি বাড়িতে যাব, তবে এখন থেকেই বলে দিচ্ছি আপনাদের সবাইকে আসতে হবে কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই যাব। আচ্ছা কাকু, আসি তাহলে, একটু কাজ আছে। মোনামি অবাক হয়ে তাকিয়ে থাকলো শুধু। একবারও মোনামির সাথে কথা বলল না মানব, তাকালো না অবধি, একবারও জানতে চাইল না সে কেমন আছে। মানুষ এতটা বেইমান হয় কি করে? কোনো রকমে চোখের জলকে লুকিয়ে রেখে মোনামি বাড়ি ফিরল। বাড়ির সকলেরই মোনামির আচরণ একটু অন্যরকম লাগলো। এত ছটফটে মেয়েটা হঠাৎ চুপচাপ হয়ে গেছে।
প্লেট থেকে ওর দাদা মজা করে চিকেনের লেগ পিসটা তুলে নিলেও আজকাল আর ঝগড়া করে না মোনামি। দুপুরের পড়ার টেবিলে বসে জানালার দিকে তাকিয়ে আকাশ দেখছিল মোনামি। শরতের আকাশটাও কেমন যেন বিষণ্ণ। হঠাৎ গত রাতের কথা মনে পড়তেই টেবিলে রাখা খাতাগুলোর দিকে তাকালো। এত খাতার মধ্যে সেই খাতাটা খুঁজতে লাগলো। চোখে গেল খাতার কভারের দিকে। কি সুন্দর হাতের লেখা। খাতার প্রথমেই লেখা আছে, অনিমেষের দুনিয়ায় স্বাগতম। আচ্ছা, অনিমেষদার মৃত্যুর পর কেউ এই খাতাগুলো হাত দেয়নি? এমনকি তার মা? কেউ কোনোদিন জানতে অবধি চাইল না কেন ছেলেটা সব মায়া ত্যাগ করে চলে গেল? যাই হোক, আজ মোনামি সাহস করে পড়া শুরু করলো। খাতার সামনের দিকে কিছু লেখা নেই, মাঝখানে কয়েকটা লাইন লেখা ছিল, যেটা মোনামি গত রাতেই পড়েছে। এবার ধীরে ধীরে পাতা উল্টাতে লাগলো। পরপর 7টি পাতা পুরো ফাঁকা। তারপরের পাতাতে চোখ আটকে গেল। সেখানে লেখা ছিল, যাক, কেউ তো সময় দিল আমাকে। হ্যাঁ, তোমাকেই বলছি। এই যে তুমি পড়ছো, তবে তুমি যখন পড়বে তখন আমি অনেক দূরে। প্রথমে তুমি বললাম, আসলে আমি জানতাম যেই লেখাটা পড়বে সে আমার মতোই দিশেহারা একজন মানুষ। নয়তো এই যান্ত্রিক দুনিয়ায় কার এত সময় আছে বলো তো? তাহলে শুরু করা যাক আমার গল্প। মোনামি পড়তে পড়তে হারিয়ে গেল অনিমেষের দুনিয়ায়। বছর 10 অনিমেষ তখন খুব কান্নাকাটি করছে। সে কিছুতেই হস্টেলে ফিরবে না। ওখানকার নিয়ম মাফিক জীবন তার ভালো লাগে না। সে যে অনেক কিছু করতে চায়, রং তুলে দিয়ে চারপাশ রঙিন করে তুলতে চায়, রাতে ঠাম্মার কোলে মাথা রেখে গল্প শুনতে চায়, চিৎকার করে গলা ছেড়ে গান গাইতে চায়, খেলতে চায়, নতুন কিছু শিখতে চায়। শুধু ঘড়ির কাঁটা ধরে উঠতে বসতে চায় না। কিন্তু তার ইচ্ছের কাছে কিছুতেই মাথা নোয়াতে চান না তার বাবা মা। দুজনেই নিজের জীবন নিয়ে ব্যস্ত। কাজের চাপের মধ্যে ছেলেকে সময় দেওয়া হয়ে উঠছিল না। তাই অনিমেষের ঠাকুমার অনিচ্ছা সত্ত্বেও অনিমেষকে বাইরে পাঠানো হলো। এতে ছেলেও ভালো তৈরি হবে। নামি দামি স্কুলে এত টাকা নেয় কি জন্য? নিশ্চয়ই সেখানে পড়াশোনা করলে অনিমেষ ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। মা বাবার এমন ভাবনার কাছে এক প্রকার হেরে গিয়েছিল অনিমেষ আর তার ঠাকুমা। এইভাবে দিন পেরোতে লাগলো। একটু একটু করে বড় হতে লাগলো। সব ইচ্ছে ভালো লাগাকে মনের এক কোণে দাফন করে রেখেছিল অনিমেষ। মা বাবার কথা মতো তার জীবন চলতে লাগলো। মা বাবার ইচ্ছে ছিল সে কোনো বড় ইঞ্জিনিয়ার হবে, কিন্তু অনিমেষ আর তার ইচ্ছের সাথে অন্যায় হতে দিল না। জোর করে সে বাংলা নিয়ে কলেজে ভর্তি হলো। দ্বন্দ্ব শুরু হলো সেখান থেকেই। মা বাবার মতে অনিমেষ নাকি নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করলো, কিন্তু সেই সব কথায় সে কান দিল না। জীবনটাকে নিজের মতো বেছে নিল। এইভাবে দিন কাটতে লাগলো। সে তার সব জমা রাখা ইচ্ছেগুলোকে কবিতার রূপ দিয়ে লিখে রাখলো নিজের ডায়েরিতে। এরই মাঝে তার জীবনে উকি দিল বসন্ত। ফাইনাল ইয়ারে পরিচয় হলো স্নেহার সাথে। একই কলেজে, অথচ এতদিন ধরে সেভাবে পরিচয় ছিল না। ধীরে চিনতে চিনতে বন্ধুত্ব, তারপর কখন যে অনুভূতি দরজায় কড়া নাড়ল কেউ জানে না। একটা খারাপ সময়ের পর যে এত ভালো কিছু অপেক্ষা করছিল তা অনিমেষ জানত না। ডায়েরির পাতা কবিতাতে ভরে যেতে লাগলো। আজ এইটুকুই। মোনামির মনে হলো কেউ যেন জোর করে তাকে জাগিয়ে দিল। এতক্ষণ অবধি একটা ঘোরে ছিল সে। অনিমেষের জীবন কাহিনীতে পুরোপুরি ঢুকে গিয়েছিল। ঘড়ির কাঁটাতে তখন সন্ধে 7টা। দুপুর থেকে সে এক নাগাড়ে একই জায়গায় বসে অনিমেষের লেখা পড়ছে। কি নিপুণ হাতে লেখা! কত ভেবে চিন্তা করে লিখেছে অনিমেষ দা। সে চেয়েছিল যেই লেখাটা পড়বে সে সময় নিয়ে পড়ুক। তাই তো এতটা পড়ার পর লেখা আজ এইটুকুই। তবে তাই হোক, অনিমেষদার জীবন কাহিনী অনিমেষদার কথা মতোই পড়বে। তাই মোনামি পরের পাতা আর পড়ল না সেদিন। রাতে খাওয়া দাওয়ার পর আজ অনেক দিন পর যেন ঘুম নেমে এলো মোনামির চোখে।
অনিমেষদার খাতাটা আবার খুলল। যতটা পড়া হয়েছে তার নিচে মোনামি লিখে রাখল, তোমাকে পড়ব বলে আত্মহত্যার তারিখ পিছিয়ে দিলাম অনিমেষদা। এত সকালে ছাদে কি করছিস? ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল তো, তাই ভাবলাম একটু ছাদে এসে বসি। তুমিও তো দেখছি আজ তাড়াতাড়ি উঠে পড়েছো বৌদি। রে, কদিন ধরেই একটা কথা বলবো ভাবছিলাম তোকে। আমাকে? হ্যাঁ তোকে। বাড়িতে সব সময় কেউ না কেউ থাকে, তাই সেভাবে একা তোকে পাই না। আমার কয়েকটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবি মন? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি মাত্র 2 বছর হলো এই বাড়িতে এসেছি, কিন্তু এই 2 বছরে এই বাড়ির সকলের অনেক ভালোবাসা পেয়েছি, তাই খুব সহজেই এই বাড়িটা আমার হয়ে উঠেছে। তোর আমার সম্পর্ক ননদ বৌদির হলেও তোকে আমি আমার নিজের বোনের মতো ভালোবাসি, তাই আজ আমার কাছে কিছু লুকাবি না। মোনামি কিছুটা ঘাবড়ে গেল, তারপর বলল, ঠিক আছে বলো, কি জানতে চাও? তোর আর মানবের ব্যাপারে। আমার মনে হয় তোদের একটা সম্পর্ক গড়ে উঠেছে। তুমি কি করে জানলে? তুমি এসব দাদাকে বলনি তো? না, তোর দাদার সাথে আমার কোনো কথা হয়নি এই ব্যাপারে। তবে তোকে আমি সাবধান করে দিচ্ছি, ওই ছেলেটার জালে একদম ফাঁসবি না। আমার ওকে মোটেও ভালো লাগে না। বিয়ের আগে তোর দাদার সাথে যতবার ঝগড়া হয়েছে তা ওর জন্য। কিছু না কিছু ভাবে আমাদের ঝগড়ার কারণ হয়ে উঠেছিল। এইসব তো আমাকে আগে বলনি তুমি। আমি এইসব তোকে কোনোদিনই বলতে চাইনি, কিন্তু আজ আমি বাধ্য হচ্ছি। নিজের কি অবস্থা করেছিস দেখেছিস আয়নাতে? বাড়ির কেউ না বুঝতে পারুক, আমি ঠিকই পেরেছি। কয়েক মাস আগে বুঝতে পেরেছিলাম তোর আর মানবের হাব ভাব দেখে। তখনই তোর সাথে কথা বলা উচিত ছিল আমার। কিন্তু বৌদি, ও আমার সাথে এত বড় অন্যায় করলো কিভাবে? আমি তো ওকে সত্যি ভালোবেসেছিলাম। আমি তোর অবস্থাটা বুঝি, তুই একটু নিজেকে সময় দে, সময় সব ঠিক করে দেয়। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট আছে তোর কাছে, একটা ফালতু ছেলের জন্য বোকা বোকা কোনো ডিসিশন নিবি না। বৌদি চলে যাওয়ার পর আরও কিছুক্ষণ মোনামি ছাদেই বসে থাকলো। শরতের সকালের রোদ গায়ে এসে পড়ল। এখন আর কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝে উঠতে পারছে না মোনামি। অনিমেষদার লেখা এখন মোনামির জীবন যেন চালনা করছে। দুপুরের দিকে খাওয়ার পর বৌদি আর মায়ের সাথে গল্প চলছিল। পুজোর পরেই হোস্টেলে শিফট করবে মোনামি, তাই আগে পুজোর কেনাকাটার সাথে মোনামিরও দরকারি জিনিস কেনাকাটা চলছে। পরিচিত এক বন্ধুর ফোন এলো। বিকেলে সব বন্ধু মিলে দেখা করার কথা বলতেই মোনামি না করে দিল। পাশ থেকে বৌদি জোর করতে লাগলো, তাই বাধ্য হয়ে মোনামি রাজি হলো। বিকেলের দিকে বৌদি নিজেই মোনামিকে অল্প একটু সাজিয়ে দিল। সব বন্ধুদের সাথে ভালোই বিকেলটা কাটলো। মোনামি যেন এতদিন নিজেকে একটা খাঁচাতে জোর করে আটকে রেখেছিল। বৌদি ঠিকই বলেছে, একটা ফালতু ছেলের জন্য নিজের জীবন নষ্ট করা উচিত নয়। আজ না হলেও সময় সব ক্ষত সারিয়ে দেয়। বিশ্বাসঘাতকতা তো মোনামি করেনি, করেছে মানব। তাহলে কেন সে নিজেকে কষ্ট দেবে? বাড়ি ফিরতে একটু সন্ধে হয়ে গেল মোনামির। মনটা আজ আগের থেকে ভালো আছে। বন্ধুদের সাথে আড্ডা আর সকালে বৌদির সাথে মন খুলে কথা বলতে পেরে আজ অনেকটা হালকা লাগছে তার। রাত্রি 10টার দিকে পরিচিত নাম্বার থেকে ফোনটা এলো। ফোনের স্ক্রিনে নাম্বারটা দেখেই কেমন যেন হাত পা কাঁপতে লাগলো মোনামির। ফোনটা রিসিভ করতেই, তুমি আজ কাদের সাথে আড্ডা দিচ্ছিলে? খুব তো হেসে হেসে কথা বলছিলে তোমার ছেলে বন্ধুদের সাথে। এর মধ্যে কার সাথে সম্পর্কে জড়ালে? মানবের কথা শুনে রাগে ফেটে পড়ল মোনামি। তাতে তোমার কি? আর যাই হোক, কোনো সম্পর্কে থাকাকালীন তো আর সম্পর্কে জড়াইনি। তোমার মতো তো আমি নই। আর আমাকে এইভাবে বলার সাহস হয় কি করে তোমার? কি ভেবেছিলে তুমি এইভাবে প্রতারণা করার পর আমি শেষ হয়ে যাব? তোমার ধারণা ভুল মানবদা। আর যদি আমাকে ফোন করো, আমি দাদাকে বলতে বাধ্য হব। ফোনটা রেখে দিল। কান্নাতে ভেঙে পড়ল মোনামি। কেন এমন করছে মানব?
মোনামি তো কোনো অভিযোগ ছাড়াই সরে গেছে, তাহলে এখন কি চাইছে মানব? কিছুক্ষণ চুপ করে থাকার পর টেবিলে রাখা খাতাটার দিকে নজর গেল। কেমন যেন একটা টান জন্মেছে খাতাটার প্রতি। এই মুহূর্তে মানব বা চারপাশের জগৎ ভুলে এগিয়ে গেল সে টেবিলের দিকে। যেখানে পড়া শেষ হয়েছে ঠিক তার পরের 3টে পাতাতে কিছু লেখা নেই। তার পরের পাতাতে লেখা আছে, জীবনের সব থেকে নিষ্ঠুর কাজ তিলে তিলে মেরে ফেলা। একটা বন্দুকের গুলি এক নিমেষে একটা মানুষকে শেষ করে দেয়, কিন্তু কিছু মানুষ তিলে তিলে মারতে ভালোবাসে। কখনো ভালোবেসে কাছে টেনে নেয়, আবার কখনো অবহেলা আর অপমানে মাটিতে মিশিয়ে দেয়। একটা ভয়ঙ্কর মস্তিষ্ক কতবার যে তার ভাবনায় একটা মানুষকে মেরে ফেলে তার হিসেব নেই। আসলে তারা নিজেরাও জানে না তারা কি করছে। এরপরের পাতাতে আবার শুরু হচ্ছে অনিমেষের নতুন একটা অধ্যায়। অনিমেষ স্নেহাকে পেয়ে নতুন করে জীবন গুছিয়ে নিয়েছে। দুজনে ভালোই আছে। বাবা মায়ের সাথে খুব বেশি কথা না হলেও ঠাকুমা আগলে আর আদরে রেখেছেন অনিমেষকে। ডায়েরিতে কবিতা লিখতে লিখতে পাতা প্রায় শেষের দিকে। অনিমেষের ইচ্ছে সব পাতা শেষ হয়ে গেলে তারপর এই ডায়েরিতে লিখে রাখা অনিমেষের জীবন উপহার দেবে স্নেহাকে। সম্পর্কের বয়স 2 বছর। ইদানিং স্নেহার সাথে দেখা একটু কমই হয়, তবুও কাজ বাদে যেটুকু সময় পায় অনিমেষ সেটুকু সময় স্নেহার সাথে কাটাতো। ভবিষ্যতের স্বপ্ন দেখত স্নেহাকে নিয়ে। দিন এগিয়ে যেতে লাগলো। স্নেহা আগে চাকরিটা পেয়ে গেল। সেদিন অনিমেষ কি খুশি! দুজনে একসাথে সেলিব্রেট করলো। আরও একটা বছর পার হলো। স্নেহা ধীরে ধীরে কাজের দোহাই দিয়ে অনিমেষের থেকে দূরত্ব বাড়াতে চাইল। অনিমেষ তা বুঝতেই পারত না। সে সাহিত্য চর্চাতে মশগুল তখন। হঠাৎই এক বন্ধুর ফোন এলো অনিমেষের কাছে। সে নাকি স্নেহাকে একটা ছেলের সাথে কদিন ধরেই ঘুরতে দেখেছে। অনিমেষ সেই মুহূর্তে চুপ থাকলো। বিগত কয়েকদিন স্নেহার ব্যবহার আর আচরণ আরও একবার ভেবে নিল। তারপর স্নেহাকে দেখা করতে বলল, তুমি তো জানো আমি অনেক ব্যস্ত। আমি জানি স্নেহা। কি নাম ছেলেটার? কি সব বলছো? আমি শুধু নাম জিজ্ঞাসা করেছি। আমাদের বিচ্ছেদটা আর 4-5টা সম্পর্কের মতো কেন হবে? আমরা হেসে হেসে বিদায় নেব। তুমি কি বলছো? তুমি জানো? হ্যাঁ জানি। ভালোবাসার প্রথম শর্ত হলো মুক্ত। আমি তোমায় জোর করতে চাই না। তাছাড়া আমিও ব্যস্ত হয়ে পড়েছি। সব কিছু আর আগের মতো নেই। যাক, তুমি তাহলে বুঝতে পারছো আগের মতো কানেকশন আমাদের মধ্যে আর নেই। বাবা মায়ের পছন্দ অনুযায়ী আমি একজনের সাথে কথা বলা শুরু করেছি। একটা অ্যাটাচমেন্ট শুরু হয়েছে দুজনের। ভালো থেকো, খুব ভালো থেকো। আর কিছু বলবে না? দেরি হয়ে যাচ্ছে তোমার। আমাদের গল্প এখানেই শেষ হলো। পরের পাতাগুলো উল্টাতে গিয়ে মোনামি বুঝতে পারল চোখের জলে খাতাটা ভিজে যাচ্ছে। পরের পাতাতে 2টো লাইন লেখা ছিল শুধু, কাটে না মায়া সহজেই, কিছু মুহূর্তের কাছে ঋণী, সবটা জেনেও চুপ থাকার এখন অভিনয়টা জানি। তার নিচে লেখা, আজ এইটুকুই। সেই রাত নির্ঘুম কাটলেও ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল মোনামি। স্বপ্নের মধ্যে দেখছে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। সেই চাহনি এক পুরুষের। চোখগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে মোনামি, যেন কিছু বলতে চাইছে। মায়ের ডাকে ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে তখন সকাল 8টা। মোনামি একটা জিনিস খেয়াল করে দেখল, সকালে উঠে আর মানবের কথা ভাবছে না। এমনকি রাতেও একবারও তার কথা মনে পড়েনি। অনিমেষে তার লেখা যেন তার জীবন এখন চালনা করছে। ফ্রেশ হয়ে যখন সকলের সাথে ব্রেকফাস্ট করতে বসলো সে লক্ষ্য করল কেমন যেন চুপচাপ সবাই আজ। দাদা প্রথমে বলল, কোনো কিছু মনের মধ্যে জমিয়ে রাখা ঠিক না। কোনো সমস্যা থাকলে বাড়ির সকলকে বলা উচিত। তারপর মা বলল, এই জন্যই তো পরিবার, সবাই সবার যে কোনো পরিস্থিতিতে সাথ দেবে। তারপর বাবা বলল, মন, তোর মনে কি চলছে তা আমাদের বল।
মোনামি একবার তার বৌদির দিকে তাকালো। বৌদি ইশারা করে বোঝালো সে কিছুই কাউকে জানায়নি। মোনামির বিশ্বাস আছে বৌদির উপর। সে কিছুক্ষণ চুপ থাকার পর জোরে অট্টহাসি হাসতে লাগলো। সবাই অবাক হয়ে গেল মোনামির এমন আচরণ দেখে। তারপর মোনামি হাসি থামিয়ে বলল, তাহলে বলো অভিনয়টা কেমন ছিল? আমার তো কিছুই হয়নি, আমি এমনি চুপ থাকার অভিনয় করছিলাম যাতে তোমরা আমায় অ্যাটেনশন দাও। পুজোর পরেই তো চলে যাব হস্টেলে, তখন তো আর এইভাবে জ্বালাতে পারবো না, তাই আর কি একটু মজা করছিলাম। বাড়ির সকলে হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কোনো রকমে পরিস্থিতি সামলানোর জন্য মোনামি আবারও বলল, আরে বৌদি তো সবই জানতো, সবই বলেছি তাকে। এবার সবার নজর মোনামির বৌদির দিকে পড়ল। বৌদি তখন ঢোক গিলে বলল, আসলে ওই হয়েছে কি, মন আমাকে বারবার বলল ও একটু সবার সাথে মজা করবে, তাই আর কি। আর ও খুব শয়তান মেয়ে, আমাকে ফুচকার লোভ অবধি দেখিয়েছিল। বাড়ির লোক স্বস্তির একটা শ্বাস নিল। যাক বাবা, সব তাহলে ঠিক আছে। মোনামিটা খুব দুষ্টু হয়েছে, এত বড় হলো এখনো তার ছেলে মানুষই গেল না। মোনামি আর বৌদি তখন একে অপরের দিকে তাকিয়ে আছে। মোনামি বহু চেষ্টার পরও সারাদিনে একবারও অনিমেষদার লেখা আর পড়তে পারল না। বাড়ির সকলের মনে কোনো সন্দেহ ঢোকানো যাবে না, সবাই তার আচরণ দেখে কিছু একটা ভাবছে। সকালে অনেক কষ্টে সে আর বৌদি মিলে ব্যাপারটা ধামাচাপা দিয়েছে। কেমন যেন খাতাটার প্রতি একটা টান জন্মেছে। আর কয়েকটা মাত্র পাতা, তারপর গল্প শেষ। ডায়েরিটাই বা কোথায়? ওখানে তো অনিমেষদার সব কবিতা লিখে রেখেছে, সেটা পেলে ভালো হতো। এইসব ভাবতে ভাবতেই আবার মানবের ফোন। 2-3 বার কল ডিসকানেক্ট করার পরও ফোন করে যাচ্ছে। তাই বাধ্য হয়ে মোনামি ফোন ধরতেই, মোনামি আমার কথাটা একবার শোনো। আর কিছু শোনার বাকি আছে নাকি? আমি নিরুপায়, আমি বাধ্য হয়ে বিয়েটা করছি, ভালোবাসি আমি তোমাকে। আবার নতুন নাটক? নাটক নয় মোনামি, আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে বারবার ফোন করতাম নাকি? তাহলে এখন কি চাইছো? বিয়েটা আমাকে করতে হবে, তবে ওর প্রতি কোনো ফিলিংস আমার নেই। তোমাকে আমি ছাড়তে পারবো না, আমরা গোপনে সম্পর্কটা রাখি। ফের যদি আমাকে ফোন করার চেষ্টা করো তাহলে আমি সবার সামনে তোমার মুখোশ খুলে দেব। কিছু ভয়ঙ্কর মস্তিষ্ক তিলে তিলে মারতে বেশি ভালোবাসে। অনিমেষদার এই লেখাটার তাৎপর্য খুব ভালোভাবে বুঝতে পারছে মোনামি এই মুহূর্তে। তার মানে স্নেহাও কি এইরকম ছিল? ফোনটা বন্ধ করে টেবিলে রাখা খাতাটা নিয়ে বসল। পরের পাতা থেকে আবার শুরু হলো অনিমেষদার জীবন। ভালোবাসাকে জোর করে আটকে রাখা যায় না ঠিকই, তবে ছেড়ে যাওয়া মানুষগুলো সবটুকু নিয়ে কেন যায় না? অনিমেষ একবারও স্নেহাকে ফোন করেনি, একদম চুপচাপ। ভিতরে রক্তক্ষরণ প্রকাশ পায় না, তবুও নিজেকে যতটা সম্ভব সামলে রাখার চেষ্টা করছে। এইভাবে দিন এগিয়ে যেতে লাগলো। ওদের বিচ্ছেদের ঠিক 3 মাস পর হঠাৎ একদিন রাতে স্নেহার ফোন। কান্নাকাটি করে ক্ষমা চেয়ে আবার অনিমেষের জীবনে ফিরতে চাইল। সেই রাতে অনিমেষও কেমন দুর্বল হয়ে গেল ওর কান্না শুনে। আবার আগের মতো সব শুরু হলো। সেই পুরনো স্নেহাকে ফিরে পেয়ে অনিমেষ বর্ষার সবুজ সতেজ বৃক্ষ হয়ে উঠল। লিখে ফেলল নতুন কবিতা। তবে 1 মাস যেতে না যেতেই আবার স্নেহা বদলে গেল। এইভাবে 2 বছর কাটল। কখনো সব ফেলে স্নেহা ছুটে আসতো, আবার কখনো সব তছনছ করে চলে যেত। বারবার এমন ঘটনা ঘটলেও স্নেহাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা অনিমেষের ছিল না। যতবার স্নেহা ফিরতে চাইতো ততবার যেন অনিমেষ নিজের মৃত্যুকে একটু একটু করে কাছে টানত। অবশেষে 3 মাস পর পাকাপাকি ভাবে জানতে পারল স্নেহা তার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করছে। মোনামি খাতার পাতা উল্টাতে গিয়ে দেখলো এটাই খাতার শেষ পাতা, আর কোনো পাতা নেই। গল্পের শেষ পর্যায়ে শেষ পাতায় লেখা আছে, মানুষ একবার ধাক্কা খেলে আবার ঘুরে দাঁড়ানোর সাহস পায়, তবে বারবার একই ধাক্কা পেতে পেতে মানুষ ভিতর থেকে শেষ হয়ে যায়। একটা ভয়ঙ্কর মস্তিষ্ক কখনো একজনের মন বুঝতে পারে না, তারা শুধু নিজের ভালো থাকাটা বোঝে। মানুষ যখন বুঝে নেয় এবার তাকে একলা একটা পথ পার হতে হবে, সব সিদ্ধান্ত নেওয়ার পর যখন কেউ এসে তার হাতটা ধরে
তখন সে একটা আশার আলো দেখে, কিন্তু পথ চলতে চলতে বারবার হাত ছেড়ে দিলে তখন আর নিজের প্রতি আস্থা থাকে না। বাকি পথটা তখন দুর্গম লাগে। আশা ভরসা সবটুকু কারোর উপর রাখা উচিত নয়। মানুষ বদলায়, প্রতি মুহূর্তে বদলায়। মোনামি এই লেখাটা খুব ভালোভাবে বুঝতে পারছে। তারও অবস্থাও এখন একই রকম। আবারও শেষটা পড়তে লাগলো সে। আজ স্নেহার বিয়ে। আমাকে বারবার যেতে বলা হয়েছিল, আমি গিয়েছিলাম। নিজের চোখে ওর বিয়ে হতে দেখলাম। একদম হাসি মুখে সামনেই বসেছিলাম। লাল বেনারসিতে লাল শাড়িতে অপরূপ সুন্দরী লাগছিল তাকে। এখন রাত্রি 2টো। শেষ একটা কথা বলার ছিল তোমাকে। পৃথিবীটা সুন্দর, অনেক সুন্দর। আর আমাকে পড়ার কিছু নেই, আমাকে আর খুঁজে পাবে না। তবে ডায়েরির শেষ পাতাতে লেখা আছে কিছু। আমি না থাকলে হয়তো সেটা অবহেলিত হয়ে মাটির সাথে মিশে যাবে, নয়তো কেউ যত্ন করে তুলে রাখবে। সেই ডায়েরির খোঁজ না করাই ভালো। ভালো থেকো। আরও একবার বলছি, পৃথিবীটা সুন্দর। শুধু একবার সব ভুলে নিজের প্রতি বিশ্বাস রেখে ঘুরে দাঁড়াও। গল্প শেষ। আর কোথাও কিছু লেখা নেই। মোনামি পাগলের মতো অনিমেষদার সব পুরনো খাতা উল্টে পাল্টে দেখল, কোথাও কিছু নেই। না না, গল্প এখানে শেষ হতে পারে না। পৃথিবীটা যদি সুন্দর হয় তার কাছে, তাহলে কেন আত্মহত্যা করেছিল অনিমেষদা? ডায়েরিটা খুঁজে পেতেই হবে মোনামিকে। সকাল হলো। নিজের রুম থেকে রেডি হয়ে যখন মোনামি বের হলো তখন সকাল 9টা। বেরোতে যাওয়ার সময় ধাক্কা খেলো মানবের সাথে। এতদিন পর দেখা হলো, তবে আগের মতো কোনো অনুভূতি কাজ করছে না মোনামির। বরং একটু বিরক্ত হলো সে। বাবা পাশ থেকে বলল, কোথায় যাচ্ছিস মন? মোনামি বলল, একটু কাজ আছে বাবা, ফিরতে দেরি হতে পারে। চলে যাওয়ার মুহূর্তে মানব পিছন থেকে ডাক দিয়ে বলল, এই সকালে তোমার কি কাজ আছে মোনামি? মোনামি এবার বিরক্ত হয়ে বলল, আমার বাবা যখন আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো না, তখন তুমি কেন জিজ্ঞাসা করছো? বললাম তো একটু কাজ আছে। হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল মোনামি। মাথার মধ্যে এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, ডায়েরিটা এখন কোথায়? অনিমেষদা লিখেছে, হয়তো মাটিতে মিশে গেছে, নয়তো কেউ যত্ন করে রেখে দিয়েছে। যত্ন করে কে রাখবে? স্নেহা? হয়তো স্মৃতি হিসেবে রাখতেও পারে, কিন্তু এই স্নেহাকে পাবে কোথায় মোনামি? আগে অনিমেষদার মা অনন্যা আন্টির সাথে কথা বলতে হবে। মোনামির বৌদি মোনামির এই আচরণ দেখে সন্দেহ হয়, সেও মোনামিকে ফলো করার জন্য বেরিয়ে পড়ল। মোনামি রাস্তার মাঝে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে। অনিমেষদার মা অনন্যা আন্টির সাথে যেভাবেই হোক দেখা করতে হবে। অনিমেষদার বাড়িতে সে কোনোদিন যায়নি ঠিকই, তবে বাড়ির ঠিকানা সে জানে। হঠাৎ একটা গাড়ি সামনে এসে থামল। কিছু বুঝতে পারার আগেই গাড়ির গেট খুলে মোনামি হাতটা কেউ জোর করে টেনে নিয়ে গেল। গাড়িতে ঢুকে কিছুটা অবাক হয়ে আবার স্বস্তির শ্বাস নিয়ে বলল, ও বৌদি তুমি? তুই কি পাগল হয়ে গেছিস? রাস্তার মাঝে এইভাবে এদিক ওদিক করে কে হাঁটে? কোনো গাড়ি এসে ধাক্কা দিলে তো ব্যাস। আমার প্রাণভ্রমর যে অনিমেষদার ডায়েরিতে আছে, আমাকে যে ওই ডায়েরি খুঁজতেই হবে। কে অনিমেষ? কোন ডায়েরি? সব বলছি, তার আগে তুমি বলো, তুমি আমাকে ফলো করছিলে কেন? বেশ করেছি, তোকে আমি আর একা ছাড়বো না। এবার তুই বল, কোথায় যাচ্ছিস এখন? অনন্যা আন্টির বাড়ি, বাবার অফিসের ম্যাডাম। চেনো তো তুমি? তোমার বিয়েতে এসেছিলেন উনি। হ্যাঁ চিনি, কিন্তু তুই কেন তার কাছে এখন যাচ্ছিস? অনন্যা আন্টির ছেলে অনিমেষদা। আমি যেতে যেতে তোমাকে সব বলবো। আমি ড্রাইভার কাকুকে একটা ঠিকানা বলছি, সেখানে নিয়ে যেতে বলো। এরপর রাস্তায় মোনামি সব কথা তার বৌদিকে বলল। বৌদি সবটাই চুপচাপ শুনে গেল। কিছুটা অবাকও হলো, আবার কষ্টও পেল। মোনামির দেওয়া ঠিকানায় এসে গাড়ি থামল, কিন্তু কিছুতেই ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না ওর। বৌদি হাতটা ধরে বলল, এতটা যখন এসেছিস, গল্পের শেষটা তো জানতেই হবে। মোনামি কিছুটা সংকোচ আর ভয় নিয়ে প্রবেশ করল অনিমেষদার বাড়িতে। অনন্যা আন্টি তখন রেডি হয়ে বাইরে বেরিয়ে আসছিলেন। ওদের দেখে খুশি হয়ে বললেন, আরে কি ব্যাপার, এতদিন পর আন্টির কথা মনে পড়লো? এসো এসো, বাড়ির ভেতরে এসো। মোনামি পাশে তার বৌদি আর ওদের সামনে অনন্যা আন্টি।
আর তার হাজবেন্ড। মোনামি জলটা ঢকঢক করে খেয়ে নিল। অনন্যা আন্টি বললেন, কিছু হয়েছে মোনামি? তুমি আমার বাড়ির ঠিকানা জানতে? মোনামি এবার অনেকটা সাহস নিয়ে বলল, আপনার কাছে একটা কথা জানতে এসেছি। আপনি স্নেহাকে চেনেন? অনিমেষদার গার্লফ্রেন্ড ছিল। অনন্যা আন্টি অবাক হয়ে চেয়ে রইলেন মোনামির দিকে। মোনামি আবারও সাহস নিয়ে বলল, প্লিজ, যদি স্নেহার ব্যাপারে কিছু জানেন তাহলে আমাকে বলুন। ওর সাথে আমার দেখা করাটা খুব জরুরি। অনন্যা আন্টি বললেন, যতদূর জানি স্নেহা এখন এখানেই থাকে, ওর বাবা মার কাছে। ডিভোর্স হয়ে গেছে। কিন্তু তুমি এত জেনে কি করবে? মোনামি কিছুটা রাগ নিয়ে বলল, এতটা কৌতূহল যদি নিজের ছেলের প্রতি দেখাতেন তাহলে হয়তো ভালো হতো। অনন্যা আন্টি আর কথা বাড়ালেন না। স্নেহার ঠিকানাটা মোনামিকে দিয়ে দিলেন। মোনামি ঠিকানাটা পেয়ে ওর বৌদিকে সাথে নিয়ে চলে যাওয়ার মুহূর্তে আবার পেছন ফিরে তাকিয়ে দেখল অনন্যা আন্টি কেমন যেন অসহায়ের মতো তাকিয়ে আছেন। মোনামির ওইভাবে বলা উচিত হয়নি। আবার অনন্যা আন্টির কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আন্টি, একদিন সময় করে আমার সাথে বসবেন, অনিমেষদার জীবন কাহিনী শোনাবো, আপনিও কাঁদবেন, আমিও কাঁদব। আজ চলি আন্টি। মোনামি আর তার বৌদি গেটের বাইরে বেরিয়ে এলো। মোনামির মনে কেমন যেন একটা অনুভূতি হলো, কেউ যেন ওই বাড়িতে আছে যে লুকিয়ে মোনামিকে দেখছিল। এটা কিছুতেই মনের ভুল হতে পারে না, কেউ তো ছিল। বৌদিকে এই কথাটা বলতেই বৌদি বলল, আগে চল তো স্নেহার সাথে দেখা করি। স্নেহার ঠিকানায় এসে পৌঁছালো দুজনে। স্নেহার বাড়িতে ঢুকতেই দেখল বছর একটি মেয়ে বসে আছে। ওদের দেখে অবাক হয়ে বলল, কে আপনারা, কাকে চাই? মোনামি বলল, স্নেহাদি কি এখানেই থাকে? সে মেয়েটি বলল, হ্যাঁ, আমি স্নেহা। স্নেহা সবটা শোনার পর বলল, অনিমেষের ডায়েরিটা আমার কাছে নেই, ও আমাকে ডায়েরির কথা কোনোদিন বলেনি। মোনামি কিছুটা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, কি আশ্চর্য তাই না, অথচ ডায়েরিটা অনিমেষদা আপনাকে দিতে চেয়েছিল। স্নেহা একদম চুপ হয়ে আছে। কিছুক্ষণ পর বলল, তার শাস্তি আমি পাচ্ছি মোনামি। বিয়ের পর বুঝতে পারলাম আমি একটা ভুল মানুষকে বিয়ে করেছি। ওর আর আমার মতের মিল হচ্ছিল না, তাই মিউচুয়ালভাবে ডিভোর্স হয়ে গেল। মোনামি এবার বলল, কারোর সাথে মতের মিল না হলেই যে সেই মানুষটা ভুল তা কিন্তু নয় স্নেহাদি। আমি আপনাদের ব্যাপারে কিছুই জানি না, তাই আমার কিছু বলা ঠিক নয়। চলি তাহলে আমরা। দুপায়ে এগিয়ে যাওয়ার পর স্নেহা পেছন থেকে ডেকে বলল, ডায়েরিটা পেলে একবার দেবে আমায়। মোনামি পেছন ফিরে তাকালো। স্নেহার কাছে এসে জড়িয়ে ধরে বলল, একদিন সময় করে আমার সাথে বসবেন, অনেক গল্প শোনাবো। বাইরে বেরিয়ে এলো মোনামি আর বৌদি। এবার কি করবি? কি আর করব, অনিমেষদার বাড়ি যাব আবার। কিন্তু আন্টি আর আঙ্কেল তো বাইরে বেরিয়ে যাবেন এখন। তাতে কি হয়েছে বৌদি? বাড়িতে কেউ না কেউ আছে আমি জানি। তুই এতটা শিওর হচ্ছিস কি করে? আরে গিয়ে তো দেখি বাড়িতে। আচ্ছা, তুই আন্টি আর স্নেহাকেও হঠাৎ ওইভাবে জড়িয়ে ধরলি কেন? ক্ষমা করে দিয়ে এলাম। অনিমেষদা থাকলে তাই করতো। কত বড় হয়ে গেছিস তুই, এতটা বদলে যাবি আমি ভাবতে পারিনি। আবার ফিরে এলো দুজনে অনিমেষের বাড়িতে। দারোয়ান গেট খুলে দিলেন। বাড়ির একজন পরিচারিকা এসে বললেন, আপনাদের কি কিছু দরকার? মোনামি বলল, বাড়িতে কেউ নেই, আন্টি আর আঙ্কেল বাইরে বেরিয়ে গেছেন। এইভাবে আমাদের এখানে আসা উচিত হয়নি, কিন্তু আমি নিরুপায়। আমি একটা জিনিস খুঁজছি, সেটা বোধহয় অনিমেষদার রুমে আছে। একবার আমাকে ওখানে যাওয়ার অনুমতি দিন প্লিজ। সেই পরিচারিকা এবার বললেন, আচ্ছা চলুন, আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। অনেকটা অবাক হয়ে মোনামি আর বৌদি একে অপরের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরের ঘরের দিকে গেল। হাত পাগুলো কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে মোনামির। বুকের মধ্যে ধুকপুক আওয়াজ যেন নিজে শুনতে পাচ্ছে। অবশেষে রুমের সামনে এসে পরিচারিকা বললেন, এটাই অনি দাদাবাবুর রুম, আপনারা ভেতরে যান, যা খোঁজার খুঁজে নিন। কথাটি বলে তিনি নিচে নেমে গেলেন। পুরো ব্যাপারটা অবাক হওয়ার মতোই, তবে এখন অবাক হয়ে ভাবতে বসলে হবে না। তাড়াতাড়ি খুঁজতে হবে ডায়েরিটা। দুজনেই ঘরটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কিছু বই ছাড়া আর কিছুই পেল না। এইভাবে কেটে গেল 25 মিনিট। আশার আলো যখন নিভে আসছিল তখন সেই মুহূর্তে রুমের দরজার কাছে এসে একজন বললেন, তোমরা কি এই ডায়েরিটা খুঁজছো? মোনামি আর বৌদি তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সামনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধা মহিলা।
হাঁটার ক্ষমতা নেই তার, হুইল চেয়ারে বসে আছেন তিনি, হাতে একটা ডায়েরি। মোনামি ধীরে ধীরে এগিয়ে গেল, তারপর কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে বলল, এই কোলে কি অনিমেষদা মাথা রাখত? বৃদ্ধা মহিলা কেঁদে উঠলেন। মোনামি তাকে জড়িয়ে ধরে বলল, অনিমেষদা একমাত্র তোমার কাছেই তো শান্তি পেয়েছিল ঠাম্মা। বৌদি এবার বুঝতে পারল ইনি হচ্ছেন অনিমেষের ঠাকুমা। ঠাকুমা এবার বলা শুরু করলেন, সেদিন সন্ধেবেলা আমার মেয়ে আমাকে নিতে এসেছিল। অনি আমার রুমে এসে বলল, এই ডায়েরিটা তোমার কাছে রেখে দাও তো। আমি তাড়াতাড়িতে ডায়েরিটা খুলে দেখিনি, তখন কোনো কিছু বোঝার আগেই সব শেষ। আমি অনিমেষের খাতার লেখাও পড়েছি। আমি জানতাম এই খাতা যে পড়বে সে ডায়েরির খোঁজে ঠিক আসবে। এই নাও ডায়েরি। মোনামি আর দেরি না করে ডায়েরির শেষ পাতাটা খুলল। তাতে লেখা ছিল, পৃথিবীটা সুন্দর, অথচ এই কথাটা বলার মতো কেউ নেই আমার জীবনে। এই যে প্রতি রাতে আমার বুকের ব্যথা বাড়ছে, কেউ জানে না। কেউ মাথায় হাত বুলিয়ে বলছে না, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর। আমি আর পারছি না। নিজেকে নিজে সান্ত্বনা দিতে দিতে হাঁপিয়ে উঠছি। আমার জীবনের বসন্ত শেষ, আমাকে যেতে হবে। আমি পারলাম না, কিন্তু কেউ না কেউ তো পারবে। তুমি যদি আমার খাতার লেখা পড়ে আমার ডায়েরির খোঁজে এসেছো, তাহলে তো আমি অমর হয়ে গেছি তোমার মধ্যে। ঘুরে দাঁড়াও নিজের পায়ে, নিজের ভালো লাগা ইচ্ছেকে প্রাধান্য দাও। ডাকলেই ছুটে যেও না। যার কাছে তোমার অনুভূতির দাম নেই, তার থেকে দূরে সরে এসো। পৃথিবীটা সুন্দর, অনেক সুন্দর। মোনামি চুপ করে থাকলো। ঘরে রাখা অনিমেষের ছবিটার দিকে চেয়ে রইল। সেদিন স্বপ্নে এই চোখগুলোই সে দেখেছিল। তারপর চিৎকার করে কেঁদে উঠে বলল, আমি পারবো অনিমেষদা, আমি পারবো। কয়েক বছর পর। অভিনন্দন উকিল ম্যাডাম, আমি জানতাম আপনি জিতবেন। ধন্যবাদ ইন্সপেক্টর বোস। তা এখন ফোন করলেন যে? একটা তো ট্রিট দিতেই হবে তোমাকে মোনামি। সেই সুযোগে দেখাটাও হয়ে যাবে, তাই না? আমি আপনার চালাকি সব জানি। কবে থেকে আংটিটা নিয়ে ঘুরছি, এবার তো হ্যাঁ বলো। এত তাড়া থাকলে অন্য কোনো পাত্রী খুঁজে নিন। এই না না, আমি অপেক্ষা করব। তবে বেশি অপেক্ষা করিও না। ফোনটা রেখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে মোনামি বলল, পৃথিবীটা অনেক সুন্দর অনিমেষদা, শুধু টিকে থাকার লড়াইয়ে জিততে হবে।